হ্যালো এভরিওয়ান, তোমাদের নেক্সট টপিক ইমমিসিবল বাইনারি মিক্সচার। এর আগে যেগুলো হয়েছে সেগুলো ছিল মিসিবল এবং পার্শিয়ালি মিসিবল। আজকে দ্য থার্ড ওয়ান, দ্য ইমমিসিবল বাইনারি মিক্সচার। দুরকম লিকুইড আছে যারা পরস্পরের সাথে মিশ খায় না, যেমন ধরা যাক জল এবং তেল, জল এবং ইথার, পেট্রোল এবং জল, কার্বন টেট্রাক্লোরাইড জল, এগুলো পরস্পরের সাথে মেশে না। তো এই ধরনের লিকুইড মিক্সচারগুলোর ক্ষেত্রে ফেজ রুলটা কেমন হবে সেটা আমরা দেখব। তো আমি একটা সিস্টেম দিয়ে শুরু করছি। দুটো ইমমিসিবল লিকুইড নিয়েছি। লিকুইড এ ধরা যাক জল, লিকুইড বি ধরা যাক ডাইথাইল ইথার বা ইথার। তো 25 ডিগ্রি সেলসিয়াসে আরবিট্রারিলি তাদের ভেপার প্রেশার, এটা কিন্তু এক্স্যাক্ট নয়, এটা আরবিট্রারি, এটা আমি আমার মতো পছন্দ মতো একটা ভ্যালু দিচ্ছি। এটা ধরা যাক এত মিলিমিটার এইচজি, ঠিক আছে? এটাও তাই, জলটা ধরা যাক 200 মিলিমিটার এইচজি আর কার্বন ডাইথাইল ইথারটা ধরা যাক 300 মিলিমিটার এইচজি। তো এমনি নর্মালি ইন্ডিভিজুয়ালি জলকে যদি আমরা 25 ডিগ্রি থেকে ক্রমশ উত্তপ্ত করি এবং ধীরে ধীরে 100 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে এই প্রেশারটা যখন 760 মিলিমিটার এইচজিতে আসবে তখন কী হবে? জলটা ফুটতে শুরু করবে, তাই তো? আর এই ক্ষেত্রে এটাও যখন 760 মিলিমিটার এইচজিতে আসবে তখন এটাও বয়েল হতে শুরু করবে। কিন্তু কথা হচ্ছে যে এই 200 থেকে জার্নি শুরু করে 760 অবধি গিয়েছে, ফলে 25 থেকে তাকে 100 অবধি যেতে হয়েছে। এবার এ যদি একটু অ্যাডভান্স স্টেজ থেকে জার্নি শুরু করে, তাহলে অ্যাডভান্স স্টেজে জার্নি শেষ করবে। তো সেক্ষেত্রে হয়তো 100 একটু আগেই ধরা যাক আরবিট্রারিলি, আমি এটাও আরবিট্রারিলি বলছি, 80 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতায় সে তার জার্নিটা শেষ করলো। তাহলে কি হলো? লিকুইড এ তার ভেপার প্রেশার 200 থেকে 760 এই পথ অতিক্রম করতে, অর্থাৎ 560 মিলিমিটার এইচজি এই পথ অতিক্রম করতে তাকে 100 ডিগ্রি অবধি যেতে হয়েছে। একে 460 মিলিমিটার এইচজি চাপ বাড়াতে হয়েছে। সেক্ষেত্রে 100-র আগেই সে পৌঁছে যাবে, ধরা যাক 80 ডিগ্রি সেলসিয়াসে সে পৌঁছে গেল, তাই তো? এখন কথা হচ্ছে যে এই দুটো লিকুইডকে যদি আমি মিশিয়ে দিই পরস্পরের সাথে, তাহলে কি হবে? লিকুইড দুটো মিশবে না। এখন লিকুইড দুটো যদি নাও বা মেশে, ভেপার দুটো তো মিশে যাবে। তাহলে in the vapor phase what would happen? The vapor of water would homogeneously mix up with the vapor of diethyl ether. In that case we shall calculate the overall vapor pressure of water and diethyl ether. তো ধরা যাক আমি জলের সাথে ডাইথাইল ইথারকে বা ইথারকে মিশিয়ে দিয়েছি মানে কি, তারা মেশেনি, কিন্তু ওপরের ভেপারটাকে কালেক্ট করে দেখলাম যে সেইখানে জলের পার্শিয়াল প্রেশার 200 আর ডাইথাইল ইথারের পার্শিয়াল প্রেশার 300। তাহলে তো মোট পার্শিয়াল প্রেশার তো বেশ ভালোই হলো, 500 হয়ে গেল। তাহলে এবার 500 থেকে 760 যদি পৌঁছাতে হয় তাহলে কিন্তু জার্নিটা আরো সহজ হয়ে গেল, তাই না? সেখানে 60 মানে 80-র জায়গায় ধরা যাক সেটা 60-65, ধরা যাক আমি আরবিট্রারিলি বলছি 65 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারেই সে 760-এ গিয়ে পৌঁছে গেল। তাহলে তো দারুণ ব্যাপার হলো একটা। মানে অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমি পৌঁছচ্ছি আমার নর্মাল বয়েলিং টেম্পারেচারের থেকে অনেক কম টেম্পারেচারে। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? দুটো লিকুইডই বয়েল করতে আরম্ভ করছে। কারণ বয়েল করাটা তো কি, বয়েল করা মানে দুদিকে ভেপার প্রেশারটা সমান সমান, বাইরের বায়ুমণ্ডলীয় চাপ এবং ভেতরকার বাষ্পচাপ দুটো যদি সমান হয় তার মানে তো লিকুইডটা লাফাতে শুরু করা মানেই তো বয়েল করা। তাহলে বয়েল করবে, তাহলে দুটোর ভেপারই হুড়মুড় করে বেরোতে শুরু করবে, মানে বয়েল করবে এবং সেগুলো বুদবুদ আকারে বেরিয়ে আসবে। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটার কিছু অ্যাডভান্টেজ আছে। কি সেই অ্যাডভান্টেজ? দেখা যাক। এর মোট দুটো অ্যাডভান্টেজ আছে। সেটা হলো কি, প্রথম অ্যাডভান্টেজ, উই ক্যান ক্যালকুলেট মলিকুলার ওয়েট অফ অ্যান আননোন লিকুইড। তবে হ্যাঁ, এই লিকুইডটা যার রেসপেক্টে করব, যে সেকেন্ড লিকুইড, তার সাথে তাকে ইমমিসিবল হতে হবে। ধরা যাক তোমাকে আমি একটা লিকুইড দিলাম যেটা জলে মেশে না, তো আমি স্টিম ডিস্টিলেশন করে, মানে একটা টার্ম আসবে স্টিম ডিস্টিলেশন,
এই পদ্ধতিতে এই যে লো টেম্পারেচার ফোটানো এটাকে অ্যাকচুয়ালি স্টিম ডিস্টিলেশন বলে। তো সেটা করে আমি সেই লিকুইডটার মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু সাবস্ট্যান্স আছে, সেটা একটা কিছু সাবস্ট্যান্স আছে যারা কিনা হাইলি বয়লিং, অর্থাৎ তাদের বয়লিং পয়েন্ট ভেরি হাই, সেটা সলিড ভোলাটাইল সাবস্ট্যান্স হতে পারে অথবা লিকুইড হতে পারে, যারা কিনা অতি উচ্চ তাপমাত্রায় যাদের বয়লিং হয় এবং সেই বয়লিং টেম্পারেচারের কাছাকাছি তাদের ডিকম্পোজিশন টেম্পারেচার, অর্থাৎ বয়লিং করার সময় তাদের ডিকম্পোজড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো সেই সকল লিকুইডকে বা সাবস্ট্যান্সকে আমরা পিউরিফিকেশন যখন করতে যাব তখন তারা ডিকম্পোজড হয়ে যাবে, ফলে তাদেরকে অনেক কম টেম্পারেচারে আমরা বয়লিং করে তাদের পিউরিফিকেশন করতে পারি। তাহলে এই দুটো হচ্ছে অ্যাডভান্টেজ। তো এখান থেকে আমরা একটা নতুন টার্ম পাবো, সেটাকে বলা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। ওকে, দেখো এখানে আমি আরবিট্রারিলি দেখাতে পারছিলাম যে তোমাকে জল এবং ইথারকে একসাথেই 100 থেকে অনেক কম ডিগ্রি উষ্ণতায় আমরা বয়েল করতে পারছি, তাই তো? তো যেটা করা হয় সেটা হচ্ছে যে জলের একটা স্টিমের প্রবাহ এই সেকেন্ড লিকুইডটার ওপর দিয়ে চালানো হয়। জলের ভেপারটা কি হয়, একে সোয়াইপ আউট করে নিয়ে চলে যায় এর ভেপারটাকে, অর্থাৎ একেও এভাপোরেট করিয়ে দেয়। যেটা হয় সেটা হচ্ছে দুজনের বাষ্পচাপটা নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারের থেকে অনেক অনেক লো টেম্পারেচারেই পৌঁছে যায়, ফলে কি হয়, দুজনেই হাইলি ভোলাটাইল হয়ে গিয়ে কি হয়, দুটো লিকুইডেরই প্রচুর পরিমাণে ভেপার বেরিয়ে আসে। অথবা আমরা যদি সিম্পলি জলের সাথেই বয়েল করি তাহলেও দুটো লিকুইডের প্রচুর পরিমাণ ভেপার বেরিয়ে আসবে। এই যে ঘটনাটা, এটাকেই বলা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। ওকে ফাইন, আমি স্টিম ডিস্টিলেশন ব্যাপারটা ডিটেলস একবার লিখে তোমাদের পড়ে শোনাচ্ছি। When two liquids are immiscible with each other, they behave independently when brought together. যখন তারা দুটো লিকুইড পরস্পরের সাথে মেশে না তখন তারা ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করে, কারণ ওর যে যার নিজের মতো বাষ্পচাপ নিয়ে থাকে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বিহেভিয়ার, যেটা এখানে বলা হচ্ছে। দেয়ার ভেপার প্রেশার উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ ইচ লিকুইড প্রেজেন্ট, and it is the sum of vapor pressure of the individual pure components at a certain temperature. ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, তাদের ভেপার প্রেশারগুলো কি হবে, ইন্ডিভিজুয়াল যা ছিল তাই থাকবে, পিওর অবস্থাতেও যা, তাদেরকে মিশিয়ে দিলেও একই থাকবে, কিন্তু তাদের টোটাল ভেপার প্রেশারটা কি হবে, সেটা এবার কাউন্টেবল হবে, অর্থাৎ সেই ভেপার প্রেশারের উপর ডিপেন্ড করেই ঠিক হবে যে সে বয়েল করবে না করবে না। So if temperature is raised, যদি উষ্ণতা বাড়ানো যায়, the vapor pressure of the two liquids also rise. তাহলে দুজনের সম্মিলিত বাষ্পচাপ কি হবে, বাড়বে, and simultaneously the total pressure also increases, অর্থাৎ এটাই সম্মিলিত চাপ। When the total pressure reaches atmospheric pressure, তাহলে এই সম্মিলিত চাপ যখন বায়ুমণ্ডলীয় চাপের সমান সমান হয়ে গেল, the mixture will start boiling, তাহলে কি হলো, এই যে মিশ্রণটা সেটা ফুটতে শুরু করলো বা বয়েল করতে শুরু করলো। Since the total pressure equals atmospheric pressure, partial pressures of the individual liquids are less than the atmospheric pressure. কিন্তু যেহেতু আমরা উভয়ের যোগফলটাকে কনসিডার করছি, সেহেতু কি হচ্ছে, তাদের পার্শিয়াল প্রেশারগুলো কিন্তু যা হওয়া উচিত অর্থাৎ 760 তার থেকে অনেক কম থাকছে, যেটা আমরা ওপরের একদম প্রথম এক্সাম্পলটাতেই দেখেছিলাম। দ্যাট ইজ both the liquids will boil at lower boiling temperature. সুতরাং যেহেতু তাদের নিজস্ব পার্শিয়াল প্রেশারগুলো কম থাকছে, সুতরাং তাদের বয়েলিং টেম্পারেচারও কম হবে ন্যাচারালি, কারণ কম বাষ্পচাপে ফুটছে মানে কি, তারা কম উষ্ণতাতেও ফুটছে। সো এই ঘটনাটাকে কাজে লাগিয়ে যদি আমরা কোনো জলীয় বাষ্পের সাথে কোনো একটা উদ্বায়ী পদার্থকে আমরা যদি সোয়াইপ আউট করে নিই এবং তাকে ডিস্টিল করি, তাহলে সেই ডিস্টিলেশনটাকে বলা হচ্ছে স্টিম ডিস্টিলেশন। This is known as steam distillation if water is boiled with immiscible substances or liquids. এবার চলে আসা যাক ক্যালকুলেশনে। দুটো লিকুইড আছে, লিকুইড এ লিকুইড বি। তো নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারে তার পার্শিয়াল প্রেশার পিএ বা যাই হোক না কেন, নর্মাল, হ্যাঁ নর্মালি নর্মাল টেম্পারেচার বলতে চাইছিলাম।
এবং বি এর হচ্ছে পিবি, তো তাদেরকে মেশানো হলো, দে ব্রট টুগেদার। এবার ইফ এ ইজ প্রেজেন্ট বাই এন এ মোলস অ্যান্ড দ্যাট ফর লিকুইড বি বাই এন বি মোলস, দেন অর্থাৎ প্রথম লিকুইডটা যদি এন এ মোল থাকে, দ্বিতীয় লিকুইডটা যদি এন বি মোল পরিমাণ উপস্থিত থাকে, তাহলে মানে এই পার্শিয়াল প্রেশারগুলোকে কীভাবে ডিনোট করব না, প্রথমটা কী হবে, প্রথম জনের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। পিবি কী হবে, দ্বিতীয় জনের মোল সংখ্যা ডিভাইডেড বাই উভয়ের মোট মোল সংখ্যা, ঠিক আছে। whereas মোট চাপ কী হবে, পিএ প্লাস পিবি, এবং পিএ বাই পি মানেই হচ্ছে পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। এবং পিএ বাই পিবি যেটা, এই যে রেশিওটা, সেটা কী হবে, এন এ বাই এন এ প্লাস এন বি ডিভাইডেড বাই এন বি বাই এন এ প্লাস এন বি। তো এন এ প্লাস এন বি কাটাকুটি যাবে, পড়ে থাকবে এন এ বাই এন বি। এখন কথা হচ্ছে যে প্রথম লিকুইডটার মলিকুলার ওয়েট যদি এম এ হয় এবং তার পরিমাণ, তার অ্যামাউন্ট বা তার মাস বা ভর যদি ডাব্লিউ এ হয়, তাহলে তার মোল সংখ্যা কত না, তার পরিমাণ ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, পরিমাণ ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট। এটা 1 লিখেছি, 1 নয়, এটা এ হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে তাই, WB by MB would be its mole number because MB its molecular weight and WB is its amount, মানে কত পরিমাণে আমি তাকে নিয়েছি। এইবার আমরা কি করব না, PA by PB যেটা পেলাম সেটা লিখলাম, NA by NB লিখলাম। তো এবার N এর জায়গায় আমরা কি লিখব, WA by MA, আর NB এর জায়গায় আমরা কি লিখব না, WB by MB, তাই লিখলাম। এটা বাই এটাকে রিঅ্যারেঞ্জ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে MB সমান সমান PA by PB, W by WA ইন্টু MA। এই যে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা একটা আননোন লিকুইডের মলিকুলার ওয়েট মাপতে পারি। তবে একটা শর্ত আছে, কি শর্ত না, এই দ্বিতীয় লিকুইডটাকে আমার প্রথম লিকুইডের সাথে ইমমিসিবল হতে হবে। তো ন্যাচারালি প্রথম লিকুইডটা জলই হয়, দ্বিতীয়টা হচ্ছে জলের সাথে মেশে না এমন লিকুইড আমরা নিয়ে করতে পারি। তো সেখানে আমার জানতে হবে সেই দ্বিতীয় লিকুইডটা পিওর অবস্থায় পার্শিয়াল প্রেশার কত নর্মাল টেম্পারেচারে, তারপরে এটা তো জানা, এটা তো আমার প্রথম লিকুইড, আর তাদেরকে কত পরিমাণ করে আমরা নিচ্ছি তাদের সঠিক ওজনটা জানতে হবে, আর প্রথম লিকুইডের মলিকুলার ওয়েট, জলের ক্ষেত্রে 18। এই করে আমরা যে স্টিম ডিস্টিলেশনের যে অ্যাডভান্টেজ, একটা অ্যাডভান্টেজ আমরা জেনে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে দ্বিতীয় অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে পিউরিফিকেশন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। এইখানে যে ডেটাগুলো আমি নিয়েছি, প্রথমেই বলে রাখি এই ডেটাগুলো কিন্তু কোনোটাই আরবিট্রারি ডেটা নয়, এগুলো প্রতিটাই লিটারেচার থেকে নেওয়া। আমি যে দুটো ইমমিসিবল সাবস্ট্যান্সকে নিচ্ছি, একটা হচ্ছে আয়োডোবেনজিন এবং অপরটি হচ্ছে জল। জলের মধ্যে আয়োডোবেনজিন ডিজলভ করে না। আয়োডোবেনজিনের মলিকুলার ওয়েট হচ্ছে 204 এবং 760 মিলিমিটার Hg। এই পার্শিয়াল প্রেশারে, মানে এই টোটাল প্রেশারে আয়োডোবেনজিনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 48 মিলিমিটার Hg। অর্থাৎ আয়োডোবেনজিন ও জলকে মিশিয়ে দিয়ে আমরা তাদেরকে বয়েল করিয়েছি মানে তাদের ওভারঅল প্রেশারটাকে 760 করেছি। এই অবস্থায় দেখা যাচ্ছে যে আয়োডোবেনজিনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 48 মিলিমিটার Hg। অন দ্য আদার হ্যান্ড জলের মলিকুলার ওয়েট হচ্ছে 18 এবং তার পার্শিয়াল প্রেশার হচ্ছে 712। দুটো যোগ করলে দেখো 760 হচ্ছে। এই অবস্থায় দুটো ফুটছে, এবং এটা ফুটছে কত ডিগ্রি সেলসিয়াসে না, 98 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ জলের যে বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি, সেটার থেকে নিচে। শুধু তাই নয়, আয়োডোবেনজিনের বয়লিং পয়েন্ট হচ্ছে 188 ডিগ্রি সেলসিয়াস, তার থেকে অনেক নিচে, তার থেকে পুরো 90 ডিগ্রি কম উষ্ণতায় আমরা তাকে বয়েল করে দিতে পারছি। তাহলে কি হচ্ছে, এই যে আয়োডোবেনজিন, তুমি যখন একে বয়েল করতে নিচ্ছ 188 ডিগ্রিতে, ধরো আয়োডোবেনজিনের মধ্যে কিছু সল্ট ডিজলভ হয়ে আছে বা কিছু মানে ইম্পিউরিটি ডিজলভ হয়ে আছে, ধরো কিছু কার্বন পার্টিকেলস ডিজলভ হয়ে আছে। তো কী করবে, তাকে তুমি এভাপোরেট করবে, করে আবার তাকে কন্ডেনসেশন করে বা ডিপোজিশন করবে, করে তাকে সলিড করবে, এই তো। তো যেটা কালেক্ট করবে ডিস্টিলেট হিসেবে, সেটাই পিওর আয়োডোবেনজিন। কিন্তু সেটা করতে গেলে যে অসুবিধাটা হবে সেটা হলো যে এই 188 ডিগ্রিতে তুলতে গিয়ে অনেক আয়োডোবেনজিন নষ্ট হয়ে যাবে, অর্থাৎ দে উইল ডিকম্পোজ। তোমরা এটা বাস্তব জীবনেও যখন মোম গলাও তখন কি হয় দেখেছো তো, মোম সলিড যখন গলাচ্ছ, তারপর গলানোর পর যে লিকুইডটা পাচ্ছ, পুরো লিকুইডটা কিন্তু পাচ্ছ না, অনেকটাই কিন্তু ডিকম্পোজ করে যাচ্ছে বা এভাপোরেট আউট হয়ে যাচ্ছে। তাহলে মানে কি বলবো, বয়েল করে তাকে আবার কন্ডেনসেশন করে আমরা যখন পিউরিফিকেশন করি কোনো একটা সাবস্ট্যান্সকে, এই অসুবিধাগুলো আছে। কিন্তু দেখো, আমি যদি তাকে স্টিমের সাথে ডিস্টিলেশন করি, দেখো 98 ডিগ্রিতে তারা বয়েল করে, আমি যদি 100তেও রাখি কোনো অসুবিধে নেই। অর্থাৎ 100 ডিগ্রির একটা স্টিমের প্রবাহ যদি আমি আয়োডোবেনজিনের উপর দিয়ে চালাই,
বাই মিনস অফ স্টিম ডিস্টিলেশন, তাহলে তাদেরকে যখন কালেক্ট করব এবং কালেক্ট করার পর তাকে যখন কনডেনসেশন করব, তখন কি হবে, কনডেনসেশন হয়ে গেলে আবার জল ও আয়োডিক বেঞ্জিন পৃথক হয়ে যাবে। কিন্তু যে আয়োডিক বেঞ্জিনটা কালেক্ট করব সেটা হবে 100% পিওর, তার মধ্যে কোনো রকমের ইম্পিউরিটি থাকবে না। নট অনলি দ্যাট, আমি 188তে না করে 98 বা 100 ডিগ্রিতেই আমি তার পিউরিফিকেশন প্রসেসটাকে কমপ্লিট করছি উইদাউট এনি লস। কোনো রকম ডিকম্পোজিশন বা স্পয়লিং সেক্ষেত্রে হবে না। শুধু তাই নয়, তোমাদের মনে যদি প্রশ্ন আসে যে এই পদ্ধতিতে তো আমি খুব সামান্য পরিমাণ আয়োডিক বেঞ্জিন কালেক্ট করব, কারণ এটা তো খুব ভারী জিনিস, এর মলিকুলার ওয়েট 204, এর 18, তাহলে তো খুব অল্প পরিমাণে উঠে আসবে। মজার ব্যাপার হচ্ছে এখানেও দেখবে যে এর পরিমাণটা জলের পরিমাণের প্রায় সমান সমান হচ্ছে। কিভাবে সমান সমান হচ্ছে? এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই সমীকরণটাকেই তাতেই আমরা এই ডেটাগুলো অ্যাপ্লাই করি। তাহলে দেখো W1/W2 বা WA/WBটা কি হচ্ছে। এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি, WB/WA ইকুয়াল টু কি হয় সেটা দেখলে কি দেখব না, MB/MA, MAটা এদিকে নিচে চলে আসবে, আর এদিকে PA/PB আছে, এটাকে যদি উল্টো দিকে নিয়ে যায় তাহলে হয়ে যাবে PB/PA, অর্থাৎ WB/WA হবে MB/MA ইন্টু PB/PA। তো আমরা এটা এখানে লিখেছি WB/WA ইকুয়াল টু PB/PA ইন্টু MB/MA। এবার ডেটাগুলো অ্যাপ্লাই করি, ডেটাগুলো পুট করি। তো পার্শিয়াল প্রেশার অফ আয়োডিক বেঞ্জিন 48, molecular weight of iodic benzene 204, partial pressure of water 712, molecular weight of water 18, এবং গুণ করলে দেখা যায় অ্যাপ্রক্সিমেটলি এই রেশিওটা হচ্ছে 7/9। অর্থাৎ আমি যদি 16 গ্রাম ডিস্টিলেট কালেক্ট করি তাতে 7 গ্রাম থাকবে আয়োডিক বেঞ্জিন আর 9 গ্রাম থাকবে জল। এটাই হচ্ছে মজার ব্যাপার। তো এই হলো আমাদের অ্যাডভান্টেজেস অফ স্টিম ডিস্টিলেশন। এবং তোমাদের গিয়ে এই যে ইমিসিবল লিকুইডস, এইটা এখানেই শেষ, এর বেশি আর কিচ্ছু নেই। আমাদের পরবর্তী টপিক হবে দুটো সলিড সাবস্ট্যান্সকে আমরা যখন মেল্টিং করে, যখন আমরা মানে দুটো লিকুইড সাবস্ট্যান্সকে আমরা যখন সলিড সাবস্ট্যান্সে কনডেনসেশন করব, তখন কি হবে। এটাও একটা বাইনারি মিক্সচার, কিন্তু এক্ষেত্রে সলিড এই গল্পটা চলে আসবে। তো এটা ওই মিসিবল লিকুইড বা ইমিসিবল লিকুইড বা পার্শিয়ালি মিসিবল লিকুইড সেই সিস্টেমের বাইরে। ওকে, আমি ওগুলো করেছিলাম বাইনারি লিকুইড মিক্সচার, এক্ষেত্রে আমরা চলে যাব এনি বাইনারি মিক্সচার। তো এটা আমাদের পরের টপিক থাকবে, পরের দিন পড়াবো। আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।